নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের মেয়েদের নিয়ে কথা বলি, তো কালকে হবস এফসিকে 6 গোলে হারিয়ে কিন্তু এর আরো কাছাকাছি চলে এলো কিন্তু ইস্ট বেঙ্গল। আর মোটামুটি দুটো ম্যাচ জিতলেই কিন্তু ইস্ট বেঙ্গল মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে যাবে। যাই হোক, ইস্ট বেঙ্গলের হয়ে কালকে গোলগুলো করেছে সৌম্যা গগুলত, সন্ধ্যা রঙ্গনাথন, মৌরিন আচিয়েং, কার্তিকা, রেস্টিন আনজেরি আর এলসাদাই। এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগানকে খেলতেই হবে না। মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যা সুপার কাপ হচ্ছে অনেক টিমই কিন্তু খেলতে ইন্টারেস্টেডই না। যেহেতু সুপার কাপটা এআইএফএফ করাচ্ছে, এফএসডিএল এর এতে কোনো ভূমিকাই নেই, তাই সেরকম কিন্তু কোনো গ্ল্যামারও নেই। সুপার কাপ কিন্তু যেন তেন প্রকারে হচ্ছে, সেই জন্য ইন্টারকাশি আর চার্চিল ব্রাদার্স ছাড়া কোনো আই লিগের টিমই কিন্তু খেলবে না এই সুপার কাপে। ফার্স্ট ম্যাচটা আই লিগ 3 এর সাথে কিন্তু মোহনবাগানের খেলা পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু রিয়েল কাশ্মীরের সাথে খেলা হতো, কিন্তু রিয়েল কাশ্মীর খেলবে না বলে দিয়েছে, তাই ডাইরেক্ট ওয়াক ওভার পেয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে মোহনবাগান অলরেডি চলে গেছে। এদিকে ইস্ট বেঙ্গল আর কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলা দিয়ে কিন্তু সুপার কাপ শুরু হবে। এদের মধ্যে যে টিম জিতবে তার সাথে কিন্তু মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে খেলা পড়বে। তো আবার একটা কিন্তু ডার্বি হবার সম্ভাবনা দেখা দিয়েছে, দেখা যাক এখন কি হয়। ইস্ট বেঙ্গল কিন্তু 4 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করে দেবে এবং সুপার কাপের জন্য কিন্তু কোচ সমেত সব প্লেয়াররাই 3 তারিখের মধ্যে যোগ দেবে। তারপরে কিন্তু 4 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে। আর আনোয়ারও শুনছি নাকি চলে আসবে। আনোয়ারের প্রথমে একটা পরীক্ষা হবে, তারপরে কিন্তু ডিসিশন হবে আনোয়ারকে সুপার কাপে খেলানো হবে কি হবে না। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে কথা বলি, তো দলবদলের বাজারে ইস্ট বেঙ্গল এবার কিন্তু প্ল্যানিং করে আটঘাট বেঁধেই নামছে, যার জন্য কিন্তু থাংবয় সিংটোকেও ম্যানেজমেন্ট এনেছে। এবার থাংবয় সিংটো আসছে কোন পদে, অময় ঘোষালেরই বা কি হবে, এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। তো বলে রাখি বন্ধুরা, থাংবয় সিংটো কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ইস্ট বেঙ্গলে আসছে না, তার পদের নাম হবে হেড অফ ফুটবল। মানে পুরো ইস্ট বেঙ্গল টিমটাকেই কিন্তু দেখবে থাংবয় সিংটো। যদিও তাকে হেড অফ ফুটবল বলা হচ্ছে, কিন্তু পুরো দলের দায়িত্ব সম্পূর্ণরূপে এখনই পাবে না সে। যতই বলা হোক যে অময় ঘোষালের বিদায় হচ্ছে, অময় ঘোষাল কিন্তু যাচ্ছে না, অময় ঘোষাল থাকছে এবং ইস্ট বেঙ্গল সিটিও হিসেবেই থাকবে। আপাতত কিন্তু থাংবয় সিংটো পুরো জুনিয়র টিমের দায়িত্ব নেবে। এবার অস্কার ব্রুজো প্র্যাকটিস স্টার্ট করার পর সিনিয়র টিম নিয়েও কিন্তু মতামত দিতে পারে সিংটো। তবে অস্কারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাঠে ম্যাচের সময় কিন্তু সে উপস্থিত থাকবে না এবং ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিসও কিন্তু দেখা যাবে না সিংটোকে। সিংটো কি করবে না, জুনিয়র ফুটবলারদের ডেভেলপমেন্টের কাজ করবে, পাশাপাশি কিন্তু পুরো দেশ জুড়ে কিভাবে ট্যালেন্টেড প্লেয়ারদের খুঁজে আনা যায়, কিভাবে তাদের ইস্ট বেঙ্গলে রিক্রুট করা যায়, সেই কাজটাই কিন্তু সিংটো করবে। আর অন্যদিকে অময় ঘোষাল সিনিয়র টিমের জন্য ফুটবলার রিক্রুটের ব্যাপারে কাজ করবে। এই হচ্ছে কিন্তু সবার কাজের ক্ল্যারিটি। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সিংটোকে কিন্তু বেশ কিছু প্লেয়ার আনার ব্যাপারেও রিকোয়েস্ট করেছে। সেই সব প্লেয়ারদের লিস্ট অলরেডি সে হাতে পেয়ে গেছে এবং কাজ কিন্তু সে শুরু করে দিয়েছে। তোমরা জানো সেই সব প্লেয়ার কারা, আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে অ্যালেক্স সাজি। তো অ্যালেক্স সাজির সাথে কিন্তু হায়দ্রাবাদের 2027 পর্যন্ত চুক্তি আছে, মানে আরো 2 বছর। এবার থাংবয় সিংটো ইস্ট বেঙ্গলে আসার পরে সাজির দিকে কিন্তু হাত বাড়িয়েছে, কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলের সাথে। তো হায়দ্রাবাদ কিন্তু সাজির জন্য একটা ট্রান্সফার ফি বরাদ্দ করে দিয়েছে। যতদূর শোনা যাচ্ছে 1 কোটি টাকার একটা ট্রান্সফার ফি কিন্তু সাজির জন্য বরাদ্দ করে দিয়েছে হায়দ্রাবাদ। যে টিম 1 কোটি টাকার ট্রান্সফার ফি দেবে হায়দ্রাবাদ, তাকেই সাজির কিন্তু ট্রান্সফার করবে। এখানে বলে রাখি, ইস্ট বেঙ্গলের সাথে সাথে সাজির ব্যাপারে অনেকেই কিন্তু আগ্রহী, কিন্তু যেহেতু থাংবয় সিংটো আছে তাই সাজির কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনাই বেশি, যদি সে মুভ করে তো। আর ইস্ট বেঙ্গল যদি 1 কোটি টাকা ট্রান্সফার ফি দেয় তো। সাথে সাথে কিন্তু হায়দ্রাবাদের আর যে দুজন প্লেয়ারের ব্যাপারে কথা হচ্ছে, রাব্বি আর মোহাম্মদ রাফি। রাফির ট্রান্সফার অ্যামাউন্টটা সব থেকে কম হলেও রাব্বিরও কিন্তু শোনা যাচ্ছে 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু ট্রান্সফার ফি রেখেছে হায়দ্রাবাদ। এবং শোনা যাচ্ছে মোহনবাগানও কিন্তু লড়াইয়ে আছে, তাই ট্রান্সফার ফিটা একটু বেশি। তো 3 জন প্লেয়ারকে কি করে একসাথে আনতে পারবে আমার কিন্তু একটু মুশকিল মনে হচ্ছে, যে ইস্ট বেঙ্গল কিন্তু 3 জন প্লেয়ারকে একসাথে হয়তো আনতে পারবে না। আসলে কিন্তু 1 জন কিংবা 2 জন প্লেয়ার আসতে পারে, দেখা যাক এখন কি হয়। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে কোরো সিং। তো কেরালা ব্লাস্টার্সের এই ফরওয়ার্ডকে কিন্তু বিদেশের একটা ফার্স্ট ডিভিশনের ক্লাব নিতে চাইছে, ডেনমার্কের সুপার লিগ খেলা ক্লাব ব্রন্ডবি আইএফ। এই ক্লাবটা কিন্তু আন্ডার 17 ইন্ডিয়া খেলা এই উইঙ্গার কোরো সিংকে কিন্তু অনেক দিন ধরে ট্র্যাক করছিল, এবার ফাইনালি তাকে অফার দিয়েছে। তো এটা কিন্তু খুব বড় ব্যাপার। ইন্ডিয়া থেকে যদি কেউ ডেনমার্ক সুপার লিগে খেলতে যায় সেটা অবশ্যই খুব বড় ব্যাপার। কেরালার সাথে কোরোর কিন্তু একটা কন্ট্রাক্ট আছে, দেখা যাক এখন কেরালা তাকে ছাড়ে নাকি। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।